হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি, তোমাদের হট ড্রামাকল আব্বে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি গল্প। আজকে চলো শুরু করা যায়। গল্পের শুরুটা হয় একজন এনএসআই এজেন্টের সিক্রেট মিশনের মধ্য দিয়ে। সিক্রেট মিশনটি এনএসআই এজেন্টের অন্ধকার জীবনকে পুরোপুরি উলটপালট করে। তারপর আমাদের দেখানো হয় যে একজন কোরিয়ান চোর চাইনিজ স্মাগলারের সাথে কোরিয়ার ৬০০ বছরের পুরাতন বৌদ্ধ মূর্তিটি বিক্রি করার জন্য তারা ডিল করছে। তারপর কোরিয়ান চোরটি স্মাগলারকে বলে, সবার আগে তুমি আমাকে আমার ডলারগুলো দেখাও। ডলারগুলো দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলে, মূর্তিটি চুরি করা আমার জন্য মোটেও সহজ ছিল না। অনেক কষ্ট করে আমি মূর্তিটিকে সফলভাবে নিয়ে আসি। চাইনিজ স্মাগলার বলে, তুমি আগে আমাকে মূর্তিটি দেখাও। মূর্তিটি সব ঠিকঠাক আছে কিনা তা আগে আমি দেখতে। কোরিয়ান চোরটি মূর্তিটিকে খুব সাবধানে বের করে। তখনই পাশের বিল্ডিং থেকে এনএসআই এজেন্ট ডিরেক্টর হেসং সবকিছু ভিডিও রেকর্ড করতেছিল। ভিডিওটির মাধ্যমে এনএসআই এজেন্টের বড় অফিসার যে হ্যাঁ এটাই আমাদের সেই এনএসআই অফিসার বলে, মূর্তিটির যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয়, যেন তার উপর যেন কোনো একটাও আঁচড় না পড়ে। মূর্তিটিকে খোঁজার জন্য আমরা কোরিয়ার ব্ল্যাক মার্কেটে অনেক টাকা খরচ করেছি। আমরা দেখতে পাই বড় অফিসার আমাদের গল্পের লিড অ্যাক্টর হেসংকে বলে, তুমি উল্টাপাল্টা কোনো কাজ করবা না। তারপর আমরা আমাদের গল্পে লিড অ্যাক্টর হেসং অফিসারের কোনো কথা না শুনে সে আগে চাইনিজ স্মাগলারদের একজনকে মারা শুরু করে। তারপর আমরা দেখতে পাই সেই লিড অ্যাক্টর হেসং পুরোপুরি অ্যাকশন হিরোর মতন সেখানে এন্ট্রি করে ও স্মাগলারদের দলের ছেলেরা সবাই তারকে দেখে অবাক হয়ে থাকে। তারপর তারা বলে, কিরে তুই এখানে কি করছিস? লিড অ্যাক্টর হেসং তাদের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর আমরা দেখতে পাই গ্যাং লিডারের ছেলেপেলেরা তাকে বলে, তুই কি আমাদের সাথে গেম খেলতে এসেছিস? বলে তারা মারামারি শুরু করে। আমাদের গল্পের লিড অ্যাক্টর হেসং ও গ্যাংস্টারের ছেলেপেলেদের মধ্যে আমরা অসাধারণ একটি মারামারির সিন দেখতে পাই। তারপর আমরা দেখি কোরিয়ান চোর ও চাইনিজ স্মাগলারের মধ্যে মূর্তিটি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়। এর মধ্যে আরেকজন এনএসআই এজেন্ট এন্ট্রি হয়। সে এসে বলে, অন্যদের জিনিস হাত সাফাই করা বন্ধ কর। বলে তখনই তাকে হাত করা পড়ায় মোটা একটা দড়ির সাথে বেঁধে দেয়। চোরটি তখন সুযোগ পেয়ে মূর্তিটি নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই এনএসআই এজেন্ট তাকে মোটা জালের গলা চেপে ধরে। তখন চোরটি বলে, আমি সারেন্ডার করছি, আমাকে ছেড়ে দাও। এনএসআই এজেন্টটি লিড অ্যাক্টরকে ডেকে বলে, আমি ডলার আর মূর্তিটি পেয়ে গেছি, তুমি এদেরকে সামলাও, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তখনই আমরা দেখতে পাই কোরিয়ান চোরটি এজেন্টকে পিছন থেকে জোরে আঘাত করে এবং মূর্তিটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। আমরা দেখি লিড অ্যাক্টর হেসং চোরটির পেছনে পিছনে দৌড়াতে থাকে এবং সে লাস্ট পর্যায়ে গুলি চালায়। চোরটি তারপরেও ভয় না পেয়ে পাশে থাকা প্রাইভেট কারটি নিয়ে পালাতে শুরু করে। লিড অ্যাক্টর হেসং ও তার বাইকটি নিয়ে পাগলের মতন তার পিছু করতে থাকে। তারপর আমরা সেখানে দুজনের মধ্যে একটা মারাত্মক ফাইট সিন দেখি। তারপর আমরা দেখতে পাই তাদের এই মারাত্মক ফাইটের কারণে প্রাইভেট কারটি মারাত্মকভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং মারাত্মকভাবে বিস্ফোরিত হয়। তারপর এনএসআই এজেন্টরা লিড অ্যাক্টর হেসং এর নাম ধরে ডাকতে থাকে। এনএসআই এজেন্টরা দেখে হেসং এক হাতে বৌদ্ধ মূর্তি ও তার কাঁধে চোরকে উঠায় নিয়ে আসতেছে সামনের দিকে। তারপর আমাদেরকে দেখানো হয় যে হেসং মূর্তিটি নিয়ে তার অফিসারের কাছে যায় এবং অফিসার তার অনেক প্রশংসা করে। তারপর আমরা দেখি যে সিনিয়র অফিসার মূর্তিটি অনেক যত্ন সহকারে সাবধানে এবং আনন্দ করে খুলছিল। তো আনন্দ আর বেশিক্ষণ টিকল না। তারপর আমরা দেখতে পাই মূর্তিটির একটা হাত ভাঙা হাতটির সাথে একটা গুলি টেবিলের উপর পড়ে আছে। অফিসার তাকে বলে, এই কাজটা কে করেছে? ঠিক তখনই পাশে থেকে লিড অ্যাক্টর হেসং বলে, কোন গাধা এই কাজটা করেছে? তারপর আমাদেরকে
ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয় যে লিড অ্যাক্টর হেসং চোরকে যে গুলিটি করেছিল, গুলিটি লোহার সাথে ধাক্কা খেয়ে মূর্তির হাতে যায় আঘাত করে। তারপর আমরা পরের দিন চলে যাই এনএসআই সিনিয়র অফিসারের কার্যালয়ে। সিনিয়র অফিসার চিফ অফিসার গণকে বলে, হয় তুমি এজেন্ট হেসংকে চাকরি থেকে বহিষ্কার করো, নয় তুমি চাকরি ছেড়ে দাও। ঠিক তখনই হেসং বাহির থেকে তাদের কথাগুলো শোনে এবং মন খারাপ করে সেখান থেকে রেগে চলে যায়। তারপর চিফ অফিসার গণ তার টিম মেম্বারদেরকে ডিনার করাচ্ছে একটা রেস্টুরেন্টে। ডিনার করার সময় চিফ অফিসারগণ হেসংকে বলে, তুমি চিন্তা করো না, সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা না একটা দরজা খোলা থাকবেই তোমার চাকরি বাঁচানোর জন্য। তারপর চিফ অফিসারগণ বলে, কোরিয়ার সিওল শহরের প্রাইভেট স্কুল আছে যেখানে সব বড়লোকের ছেলেমেয়েরা লেখাপড়া করে। সেই স্কুলের পুরাতন চেয়ারম্যান ছিল রাজা গণের হিসাবরক্ষক। রাজা গণের ছিল 10 টন সোনা। সেই সোনার দেখাশোনা করত সেই স্কুলের পুরাতন চেয়ারম্যান। রাজার মৃত্যুর পর সম্পূর্ণ সোনার মালিক হয় সেই পুরাতন চেয়ারম্যান এবং চেয়ারম্যানের মৃত্যুর পর আর কখনোই সেই সোনার কোনো খোঁজ পাওয়া যায় নাই। সবাই বলে সোনা এখনো সেই স্কুলের ভেতরেই আছে। চিফ অফিসারগণ লিড অ্যাক্টর হেসংকে বলে, তুমি যদি সেই সোনা উদ্ধার করে গভর্নমেন্টের হাতে উঠিয়ে দিতে পারো এবং এই মিশন সাকসেসফুলি সম্পূর্ণ করতে পারো তাহলে তোমার চাকরি আর যাবে। হেসং সব কথা শুনে বলে, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আমি এটা করতে পারবো না। এটা শোনার পর চিফ অফিসারগণ রেগে চিৎকার করে ওঠে এবং বলে, তুমি চাকরি না করলে কি মানুষের জুতা পালিশ করবা? তারপর আমাদেরকে দেখানো হয় একটি মেয়ে কারো বার্থডে পার্টিতে মাতালের মতন গান করছে। তারপর তার গান গাওয়ার শেষে সবাই তাকে বলে, তোমার গান অনেক সুন্দর হয়েছে, এবার তুমি আমাদের সাথে ড্রিঙ্ক করো বলে তার হাতে পুরো একটা বিয়ারের বোতল ধরে দেয় এবং তাকে পুরোপুরি সেটা শেষ করতে বলে। তারপর মেয়েটি তাই মাতাল হয়ে পড়ে যে সে তার প্রিন্সিপালের মাথার চুল টেনে খুলে ফেলে। তারপর আমাদের দেখানো হয় যে মেয়েটি সেখান থেকে তার মায়ের রেস্টুরেন্টে চলে আসে এবং মা তাকে দেখে বলে, তুমি আজও কেন এত নেশা করে এসেছ? মেয়েটির মা তাকে বলে, আমি কি তোমাকে হ্যাংওভার স্যুপ খাওয়ানোর জন্যই কি আমার রেস্টুরেন্ট খুলেছি, না আমার টাকা ইনকামের জন্য খুলেছি? আমি কিছুই বুঝি না। মেয়েটি তার মাকে ন্যাকা ন্যাকা সুরে বলে, আপনার টাকা আপনাকে দিয়ে দিব, আপনার কোথায় বা এত কাস্টমার আছে? মেয়েটির এই কথা শুনে তার মা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মেয়েটির নজর পড়ে পাশের টেবিলে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটির উপর। ছেলেটি আর অন্য কেউ না, আমাদের গল্পের লিড অ্যাক্টর হেসং। তাকে দেখে মেয়েটি খুব খুশি হয় এবং হাসতে থাকে। ঠিক তখনই মেয়েটির মায়ের সাথে কিছু গ্যাংস্টারের ঝামেলা লেগে যায়। তারা খাবার খেয়ে বিল দিচ্ছিল না বলে তার মায়ের সাথে তাদের ঝগড়া লেগে যায়। তারপর এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। গ্যাংস্টারের ছেলেপেলের সাথে মায়ের ঝগড়া দেখে মেয়েটি তাদের সামনে দাঁড়ায়, বলে, তোমরা কি আইনকে ভয় পাও? ঠিক তখনই গ্যাংস্টারের লিডার মেয়েটির সাথে খারাপ আচরণ শুরু করে এবং মেয়েটিকে ধাক্কা মারে। তখনই আমাদের গল্পের হ্যান্ডসাম হিরো হেসং সামনে এসে গ্যাংস্টারের হাত শক্ত করে ধরে এবং বলে অনেক হয়েছে বলে সে মারা শুরু করে। পর আমরা দুই পক্ষের মধ্যে মারাত্মক ফাইট সিন দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই আমাদের গল্পের লিড অ্যাক্টর হেসংকে যখন গ্যাংস্টার পিছন থেকে মারতে আসে, ঠিক তখনই মেয়েটি একটা থাল নিয়ে সজোরে তার মাথায় আঘাত করে এবং গ্যাংস্টারটি মাটিতে পড়ে যায়।
এর মধ্য দিয়ে মারাত্মক ফাইট সিন শেষ হয় এবং গ্যাংস্টারগুলো মেয়েটির মাকে তাদের খাবারের টাকা এবং মারামারিতে যা ক্ষয়ক্ষতি হয়েছে সবগুলো টাকা দিয়ে তারা ভয়ে পালিয়ে যায়। আমাদের লিড অ্যাক্টর হেসংকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞেস করে, তোমার তো কোথাও লাগে নাই? তারপর হেসং তাকে হেসে বলে, না, আমার কোথাও লাগে নাই। তারপর সে তার মানিব্যাগ থেকে টাকা বের করে তার খাবারের বিল দিতে চায় এবং মেয়েটির মা তাকে বারণ করে যে তার টাকা লাগবে। তারপর আমরা দেখি হেসং তার মাকে টাকা দেয় এবং বলে, এর পরের বার আমি খাবো তখন আপনি বিল দিবেন। মেয়েটির মা তাকে উত্তরে বলে, হ্যাঁ অবশ্যই, এর থেকেও ভালো জায়গায় আমি তোমাকে খাওয়াবো বলে মেয়েটির মা আবারও তাকে ধন্যবাদ জানায় এবং হেসং তাদেরকে হাসি মুখে বিদায় জানিয়ে সেও চলে যায়। হেসং চলে যাওয়ার পর মেয়েটি তার মাকে বলে, মা, আমার মনটা অনেক জোরে জোরে আওয়াজ করছে। মেয়েটির কথা শুনে তার মা বলে, কই, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। এ কথা শুনে মেয়েটি রেগে যায় এবং সেও সেখান থেকে চলে যায়। তারপর আমাদের দেখানো হয় যে লিড অ্যাক্টর হেসং হেঁটে হেঁটে তার বাসায় যায় এবং সেখানে এবং সোফাতে সে শুয়ে শুয়ে তার স্কুল লাইফের তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সে ভাবতে। তারপর আমাদেরকে দেখানো হয় যে তার স্কুল লাইফে তাকে সবাই অনেক বেশি র্যাগিং করত এবং মারধর করত। তারপর সে সোফা থেকে উঠে তার বাবার ছবির দিকে কিছুক্ষণ তাকায় থাকে। তারপর সে তার ফোন বের করে এবং চিফ অফিসার গণকে ফোন করে বলে, স্যার, আমি এই কাজ করতে রাজি আছি। আমাদেরকে দেখানো হয় যে তার মেয়ের সকল সদস্য মিলে তারা স্কুলকে নিয়ে গবেষণা শুরু করে এবং সকল তথ্য তারা খুঁজতে শুরু। জাপানি শাসন আমলে স্কুলটি শুরু হয়। তখন স্কুলটির নাম ছিল জে ডক হাই স্কুল। স্কুলটি প্রথমে তৈরি করেছিলেন কোরিয়ার জাপানিজ জেনারেল গভর্নমেন্ট। এটা কোরিয়ার টপ স্কুলগুলোর মধ্যে একটি, যেখানে প্রতি বছর 600-রও বেশি স্টুডেন্ট অ্যাডমিশন। সেখানে সব ধনীদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, যেমন বড় বড় অ্যাক্টর, বিজনেসম্যান, নেতা, মিডিয়ার লোক। তারপর আমাদের দেখানো হয় সেই স্কুলে মিলিটারির মতো অনুশাসন এবং নিয়ম কানুন। এখানে সিনিয়রিটি প্রচুর পালন করা হয়। এক কথায় সিনিয়রদের কথাই শেষ কথা। সেখানে স্টুডেন্ট কাউন্সিল নামে একটা ক্লাব আছে, যেখানে প্রতি বছর শুধুমাত্র টপ 10 জন ছাত্রছাত্রী যোগদান করতে পারে। সেই ক্লাবের স্টুডেন্টদের এতটাই পাওয়ার বা ক্ষমতা আছে যে তারা স্টুডেন্টদের পাশাপাশি টিচারদেরকেও শাস্তি দিতে পারে। তারপর আবারও আমাদের সেই সিনে নিয়ে যাওয়া হয় যেখানে লিড অ্যাক্টর হেসনকে তার স্টুডেন্ট লাইফ নিয়ে বোঝানো হচ্ছিল এবং তাকে তার স্যার ওয়ার্নিং, স্টুডেন্টের সাথে ঝামেলায় জড়াবা না। যদি তুমি এমন কিছু করো তাহলে তুমি ওখানে ধরাও পড়ে যেতে পারো, তাই সবসময় সাবধান থাক। তারপর আমরা দেখতে পাই লিড অ্যাক্টর হেসং তার আঙ্কেলের ফ্যামিলির সাথে তারা রাত্রের ডিনার করছিল এবং অনেক গল্প করছিল। আর আন্টি তাকে বলে, তুমি তো সিঙ্গেল মানুষ, তুমি আমাদের সাথে কেন থাকো? আমাদের সাথে থাকলে তোমার অনেক ভালো লাগবে এবং তোমার খরচও বেঁচে যাবে। তারপর হেসং এর আঙ্কেল তার মেয়েকে বলে, কাল থেকে হেসং তোমাদের স্কুলে তার মিশনের জন্য যাবে। তুমি যেন ওর সাথে কোনো খারাপ আচরণ করবা না, মিলেমিশে থাকবে। এই কথা শুনে হেসং এর আন্টি রেগে যায় এবং তার আঙ্কেলকে বলে, তুমি কি আবার আমার হেসংকে কোনো বিপদের মুখে ফেলে দিচ্ছ না? তার আন্টি বলে, তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। তখন হেসং তার আন্টিকে থামায় এবং বোঝায় বলে। তারপর হেসং এর আঙ্কেল বলে, এসব কিছু বাদ দাও, আমরা সবাই মিলে একসাথে চেয়ার্স করি এবং হেসং এর জন্য শুভকামনা আশা করি। তারপর
আমরা দেখতে পাই আমাদের গল্পের লিড অ্যাক্টর হেসং খুব মুড শুট নিয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তার ইউনিফর্ম পরা লুক জাস্ট ওয়াও। তারপর আমরা দেখি হেসং স্কুলের গার্ডেনে দাঁড়িয়ে স্কুলের দিকে তাকায়। ঠিক সে সময় স্কুলের টপ স্টুডেন্ট অ্যানা সেই পথ দিয়ে যাচ্ছিল এবং তাকে সরে দাঁড়াতে বলে। হেসং ধীরে ধীরে বলে, পাশ দিয়ে যাও না কেন? অ্যানা শুনেও না শোনার ভান করে চলে যায় এবং তার সাথে থাকা স্টুডেন্টরা তাকে বলে, এটা আবার কে? কোনো ট্রান্সফার স্টুডেন্ট নাকি? তারপর আমরা দেখি সেই রেস্টুরেন্টের মেয়েটি, যার নাম মিসো। সে এই স্কুলের টেম্পোরারি টিচার। সে প্রতিদিনই কোনো না কোনো কারণে স্কুলে আসতে লেট করে এবং প্রিন্সিপালের হাতে বকা। তারপর আমরা দেখতে পাই হেসং মিস ওর সাথে কথা বলছে এবং মিস ও তাকে বলে, আমি তোমার হোমরুম টিচার, তুমি এখানে নতুন এসেছো। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি সবার আগে আমাকে বলবা। কোনো সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করব সব বিষয়ে। তারপর মিস ও তাকে বলে, তোমাকে অনেক চিনা চিনা লাগে, তোমার সাথে কি আমার আগেও কোথাও দেখা হয়েছে? তারপর মিস ও তাকে বলে, স্টুডেন্টে ওই দিন তুমিই ছিলে তাই না? এই বলে তার কান ধরে নিয়ে যায়। মিস ও তাকে বলে, তুমি এখনো স্টুডেন্ট, তুমি কি করে ড্রিঙ্ক করতে পারো? যদি তোমাকে এরপর যদি তোমাকে কখনো ড্রিঙ্ক করতে দেখি তাহলে আমি তোমার ফ্যামিলিকে। তারপর হেসং বলে, আপনিও তো ওই দিন স্টুডেন্টদের প্লেট দিয়ে পিটাচ্ছিলেন, আমিও তো দেখেছি। তারপর হেসং বলে, চলেন আমরা একটা চুক্তি, তুমি আমার রাজ গোপন রাখবা, আমিও তোমার রাজ গোপন রাখবো। এই বলে হেসং চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে ক্লাসরুমে ডংমিন নামের এক স্টুডেন্টকে র্যাগিং করা হচ্ছে। তাকে বলছে, তুমি কি ভুলে গেছো আমি রেগে গেলে কি করতে পারি? ঠিক তখনই মিস ও ক্লাসরুমে আসে এবং বলে, তোমরা সবাই নিজেদের সিটে বসো, আজ তোমাদের সাথে একজন নতুন স্টুডেন্ট যোগ দিবে। বলে সে হেসংকে ডাক দেয়। হেসংকে দেখে ক্লাসরুমের সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং মেয়েরা তো তাকে দেখে ফিদা হয়ে যায়। আমরা দেখতে পাই হেসং এর কাজিন সেই ক্লাসরুমেরই স্টুডেন্ট এবং তার কাজিন তাকে ফোনে মেসেজ করে বলে, তুমি ক্লাস শেষে আমার সাথে ছাদে দেখা করো। ওর হেসং তার কাজিনের সাথে দেখা করে এবং তার কাজিন তাকে বলে, কেন স্টুডেন্ট সেজে এসেছ? তুমি তো এখানে টিচার হয়েও আসতে পার। হেসং তখন বলে, আমি কি করতে পারি, আমার কাজটাই এরকম। কাজিন তাকে বলে, তুমি এক্ষুনি এসব ছেড়ে চলে যাও, তোমার মিশন পুরা করতে আমি তোমাকে সব রকম সাহায্য করব। বলে তার কাজিন সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমাদের মিসও খুব সুন্দর করে স্টুডেন্টদের পড়াচ্ছিল। ঠিক সেই সময় হেসং ক্লাসরুমে বসে ঘুমাচ্ছে। এটা মিস ও দেখে ফেলে এবং তার কাছে মিস ওর হাতে থাকা বই দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। ঠিক তখনই হেসং লাফিয়ে ওঠে এবং তখনই ক্লাসরুমের ঘন্টা বেজে ওঠে এবং ক্লাস শেষ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই হেসং স্কুলের পরিত্যক্ত ভুতুড়ে বিল্ডিং এর ভেতরে ঢোকার চেষ্টা করছে। বিল্ডিংটির গেটে তালা থাকায় সে ঢুকতে পারে না। সে বিল্ডিংটির চারপাশে ঘুরে দেখতে থাকে। সে সময় সে দেখতে পায় বিল্ডিংটিতে এখনো বিদ্যুৎ সংযোগ আছে এবং মিটারে অনবরত বিদ্যুৎ কাউন্ট হচ্ছে। ঠিক সেই সময় বিল্ডিং এর পেছন থেকে চিল্লানোর আওয়াজ শুনতে পায় সে এবং সে আড়াল থেকে দেখে তার পাশের সিটে বসা ডংমিনকে তারই ক্লাসমেট র্যাগিং করছে। সে তখন সেখান থেকে চলে যেতে ঠিক তখনই র্যাগিং করা ছেলেপেলেরা তাকে দেখে ফেলে। তাকেও তারা তাদের কাছে ডাকে। ছেলেরা তাকে বলে, ট্রান্সফার স্টুডেন্ট, তুই এখানে কি করছিস? হেসং তাদের মজার ছলে বলে, আমি বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি,
তার কথা শুনে তারা হেসে বলে, তুই কি আমাদের পাগল পাইছিস? সেই ছেলেগুলি তাকে বলে, তুই আমাদের জন্য ফিশ কেক আর পাকোড়া নিয়ে আয়, আমরা তোকে টাকা পরে। তখন মনে মনে অনেক রেগে গেলেও সে নিজেকে কন্ট্রোল করে এবং সে বলে, শুধু ফিশ কেক আর পাকোড়া কেন, আমি তোমাদেরকে সাথে ড্রিঙ্কও খাওয়াবো। তারপর আমরা দেখতে পাই হেসং ডংমিনকে বলছে, তারা যদি তোমাকে আবার কোনো কিছু বলে তাহলে তুমি আর চুপ থাকবা না, কিছু কিছু কথার জবাব দিতে শেখার পর সে ডংমিনকে জিজ্ঞেস করে, আমাদের স্কুলের পুরাতন বিল্ডিংটিতে আর কোনো ক্লাস হয় না কেন? ডংমিন তাকে বলে, বিল্ডিংটা অনেক পুরাতন হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই সেখানে আর কোনো ক্লাস হয় না। আর অনেক সময় মানুষ মুখে শোনা যায় সেখানে চুড়েল বাস করে, তাই ভয়ে কেউ সেখানে যায় না। তারপরের সিনে আমরা দেখতে পাই হেসং আবারও রাত্রেবেলা সেই বিল্ডিং এর ভেতরে ঢোকার চেষ্টা করে এবং অবশেষে সে তালা ভেঙে ঢুকতে পারে। তারপর সে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় তার পিছন থেকে তার মাথায় গুলি তাক করে দাঁড়ায় থাকে একজন গ্যাংস্টার। পরেই ঘটনাটি পরের এপিসোডে চলে যায়। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে বলে যাবেন নেক্সট পার্ট দেখতে চান কিনা।